Welcome to the Spoken Arts in YouTube channel from Brightness Coaching Center. I hope all of you are very well. আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমি তোমাদের বিগত ভিডিওগুলির মতো আজকেরও একটা ভিডিওতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিভাবে বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সফার করতে হয় সেটা আমি তোমাদেরকে শেখাবো। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এবারে আমি বোর্ডের দিকে যাচ্ছি। বোর্ডের দিকে তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সেটা হচ্ছে বলে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্বন্ধে জানবো আগে। তো সেই সম্বন্ধে জানতে গেলে প্রথমে ডেফিনিশনে যেতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ হয় বা ঘটে এবং অভ্যাসগত ও চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। কি বলা হচ্ছে? বর্তমানকালে কোনো কাজ হয় বা ঘটে এবং অভ্যাসগত ও চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট বর্তমানকালে ঘটনা দেখতে পাচ্ছ একটা এক্সাম্পল। সে একটি চিঠি লেখে, এটা বর্তমানকালে ঘটনা এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হচ্ছে। দেখো এখানে বর্তমানকালে কোনো কাজ হয় বা ঘটে, হয় বা ঘটে, এটা এক্সাম্পল, এটাই এক্সাম্পল হয় বা ঘটে। তারপর অভ্যাসগত এক্সাম্পল আছে, চিরন্তন সত্য এক্সাম্পল আছে। তো ভিডিওতে আমি পরবর্তীকাল থেকে তোমাদেরকে করছি যে বর্তমানকালে হয় দিয়ে কি এক্সাম্পল কি হতে পারে, অভ্যাসগত দিয়ে এক্সাম্পল কি হতে পারে, চিরন্তন সত্য এক্সাম্পল কি হতে পারে। তো আমি সেগুলোকে জানাবো। তার আগে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট সম্বন্ধে জানবো। জানার আগে তারপর কি তোমাদের একটা টাইপের বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সফার করবো। তো সে চিঠি লিখে, এখানে এটাকে বাংলা বাক্যটাকে ইংলিশে ট্রান্সফার করতে হলে কি করতে হবে? হি অর সি। কে লেখে? সে। তাহলে হি অথবা সি লেখা হচ্ছে কি, তারপরে সাবজেক্টের পরে হচ্ছে কি বসবে? ভার্ব বসবে। সবসময় সাবজেক্টের পরে ভার্ব বসছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তো সাবজেক্টের পরে ভার্ব বসা হচ্ছে সি রাইটস। রাইটের সঙ্গে এখানে ইজ যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছ। কেন যুক্ত হয়েছে আমি পরবর্তীকাল থেকে বলছি। রাইটস কি লেখে? একটি চিঠি। তাহলে সে চিঠি লেখে এটা সাবজেক্ট, ভার্ব আর লেটার অবজেক্ট। এবারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সে একটি চিঠি লেখে বা অন্য কোনো টেন্সে, মানে এই টেন্সেই এটা বাংলা বাক্যকে যখন ট্রান্সলেট করতে হবে তখন কি বাংলা রূপ বা চিহ্নের উপরে লক্ষ্য করতে হবে। একটা বাংলা বাক্যকে যখন ইংলিশে ট্রান্সফার করব তখন কিন্তু সব সময় মূল ভার্বের শেষে কি যুক্ত আছে, কি কি যুক্ত থাকবে সেটাকে লক্ষ্য রাখবে। তো সেটি চিঠি লেখে, এটা যেটা বাংলা বাক্য, এটাকে এরকম অনেক কিছু বাক্য আছে। তারা বিদ্যালয়ে যায়, আমি ভাত খাই, আমরা নদীতে সাঁতার কাটি, আমার ঠাকুমা গীতা পড়ে। তাহলে এই সমস্ত বাক্যগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। তো সেইখানে বাংলা বাক্যটাকে ইংলিশে ট্রান্সফার করতে হলে প্রথম কথা হচ্ছে কি আগে সেন্টেন্সটা কি অবস্থাতে আছে দেখতে হবে বা বাক্যটা কি অবস্থাতে দেখতে হবে। বাংলা বাক্যের মূল ক্রিয়া শেষে কি থাকবে? অকার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাংলা বাক্যের মূল ভার্বের শেষে কি যুক্ত দেখতে লক্ষ্য করতে হবে। সবসময় এটাই মনে রাখতে হবে, একটা বাংলা বাক্যকে যখন ইংলিশে ট্রান্সফার করবে তখন কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি কি যুক্ত আছে লক্ষ্য করতে হবে। কি হয়? এগুলো যুক্ত থাকবে অকার, দন্তের ন, হর্ষইকার, একার, ল, ব, র, অন্তস্থ, বড় প্রভৃতি যুক্ত থাকবে। তাহলে দেখো সে একটি চিঠি লেখে, এ কার উচ্চ আছে, দেখো এ। আমি ভাত খাই, খাওয়াটা ক্রিয়া, হর্ষইকার, এখানে হর্ষইকার যুক্ত আছে, থাকবে, এগুলো থাকবে। আমার ঠাকুমা গীতা পড়ে, পড়াটা ক্রিয়া, পড় যুক্ত থাকবে। আমরা বিদ্যালয়ে যাই, হর্ষই। তাহারা বিদ্যালয়ে যায়, অন্ত্যস্ত থাকবে। তাহলে এগুলো হচ্ছে কি
এটা বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে এই বাংলা রূপগুলো জানতে হবে। এটা হচ্ছে চিনিবার রূপ। তো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সফার করতে হলে সবসময় তোমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বাংলা রূপ বা চিনিবার রূপের দিকে লক্ষ্য করতে হবে। তো বাংলা রূপ বা চিনিবার রূপের দিকে লক্ষ্য করলে তোমরা অবশ্যই একটা বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করবে, এইভাবেই করতে হবে। কি কি? অকার, দন্তেন, হর্ষই, একার, ল, ব, র, অন্তস্থ, অর, এই সমস্ত যুক্ত থাকবে। তো বাংলা রূপটা তোমাদের আমি বোঝাতে পারলাম। এবারে গঠন প্রণালী দিকে কিভাবে একটা বাংলা বাক্য কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয়, বাংলা বাক্যকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে হয়, তো সেই জায়গাতে বাংলা রূপ বা চিহ্নের রূপে আমি তোমাদেরকে বললাম। তো এবারে একটা বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে হলে গঠন প্রণালী লক্ষ্য করতে হবে। গঠন প্রণালী মানে কি? স্ট্রাকচার অফ দ্য টেন্স। স্ট্রাকচার অফ টেন্স দিকে লক্ষ্য করলে পরে আমরা একটা বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। তো স্ট্রাকচার অফ দ্য টেন্স লক্ষ্য করতে হবে। আগে কি থাকবে? সাবজেক্ট। আগে থাকবে সাবজেক্ট, তারপরে কি ভার্ব থাকবে, তারপরে কি অবজেক্ট আনতে হবে, তারপরে কি আদার্স আনতে হবে। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আদার্স, দেখি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে স্ট্রাকচার অফ দ্য টেন্স কোন টেন্সের? প্রেজেন্ট টেন্সের। আরেকটা এক্সাম্পল আমি তোমাদের এক্সাম্পল দেব। এবারে কি আরেকটা সবসময় মনে রাখতে হবে যে একটা বিশেষ নিয়ম আছে, জানতে হবে, মনে রাখতেই হবে যে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত থাকবে। কি বলা হচ্ছে? কি সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। পারসন বিগত ভিডিওগুলোতে আমি তোমাদের বলেছিলাম ফার্স্ট পারসন কি, সেকেন্ড পারসন কি, থার্ড পারসন কি। আজকে ভিডিওতে আমি দেখাচ্ছি তোমাদেরকে উপরের দিকে। তো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কি? আই এন্ড উই ফার্স্ট পারসন, আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, ইউ বললাম ইউ, সে তারা থার্ড পারসন। এখানে কি বলেছে? সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূলভাবে যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি? এখানে হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আরো কি হতে পারে? পৃথিবীতে যে সমস্ত নাম আছে প্রপার নাম সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দুটো নাম একসাথে হয়ে গেলে পরে রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্যাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রাম এন্ড স্যাম যখনই হয়ে যেতে তখন এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সমস্ত প্রাণীদের ক্ষেত্রেও একটা প্রাণীর ক্ষেত্রে সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি বসাবো? মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকবে। আগে দেখিয়েছিলাম তোমাদেরকে যে এস বাই এস কেন যুক্ত হচ্ছে। আগে একটা এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম, সে একটি চিঠি লেখে। তো সেই জায়গাতে কি ছিল? হি অথবা সি রাইটস আ লেটার। তো ওইখানটাতে হি অথবা সি রাইটের সঙ্গে এস যুক্ত হয়েছে। কেন যুক্ত হয়েছে? কারণ হিটে ছিল বা সি ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম, তাই মূলভাবে এস দিয়ে যুক্ত হয়েছে। তাই এরকম আর একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেবো যেখানে হচ্ছে কি হি অথবা সি বা অন্যান্য থার্ড পারসনের ক্ষেত্রে কোথায় কোথায় এস বাই এস যুক্ত হয় বা কোনটার ক্ষেত্রে এস বাই এস যুক্ত হবে না, কোন সাবজেক্টগুলোর ক্ষেত্রে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো একটা বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে হলে গঠন প্রণালী জানতেই হবে। গঠন অনুযায়ী কাজ করতে হবে। প্রথমে কি সাবজেক্ট আনতে হবে, তারপর কি ভার্ব, তারপর অবজেক্ট, তারপর আদার্স। এটাকে প্রত্যেক টেন্সের আলাদা আলাদা করে গঠন প্রণালী থাকে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা টেন্স, এটা একটা গঠন প্রণালী। এই গঠন প্রণালীতে পরে হচ্ছে কি সবসময় মনে রাখতে হবে যে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ভার্ব এস যুক্ত হবে।
আর যদি থার্ড পারসন যদি আমার এস সাথে যুক্ত করি, থার্ড পারসন না করা যদি যুক্ত না করি তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। এটা তোমার মনে রাখতে হবে। আর কি তারপর কি পার্সন কটা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সবসময় মনে রাখবে পারসন কটা আছে, তিনটে পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কি কি, সেকেন্ড পারসন কি কি, থার্ড পারসন কি কি। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট বা কর্তা, তখনই সিঙ্গুলার ভার্ব শেষে ইজ বা ইজ যুক্ত করতে হবে। তো ভিডিওতে তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কাকে বলে বললাম, এবং চিনিবার উপায় বা বাংলা রূপ দেখালাম, এবং গঠন প্রণালী কিভাবে বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে সেটা দেখালাম। এবার আমি তোমাদের একটা এক্সাম্পল দেবো, দিয়ে হচ্ছে কি এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো এক্সাম্পল হচ্ছে কি, যেমন বলা যেতে পারে যে আমি মাঠে ফুটবল খেলি। আমি মাঠে ফুটবল খেলি, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি করে জানবো? বর্তমান কালে হয় বা ঘটে এক্সাম্পল। সংজ্ঞাতে কি বলেছে? বর্তমান কালে কোন কাজ হয় বা ঘটে। আর কি এক্সাম্পল আছে? অভ্যাসগত এক্সাম্পল আছে, চিরান্তন সপ্তাহে আমি তোমাদের বলেছিলাম। তো বর্তমান কালে হয় বা ঘটে এক্সাম্পল বর্তমানে ঘটনা, তাই হচ্ছে কি আমি মাঠে ফুটবল খেলি। এটা হচ্ছে কি যেমন বাংলার উপর চিহ্ন রূপে কি করবো, এখানে ছিল বাংলার উপর চিহ্ন রূপে নিয়েছিল। বাংলা বাক্যের মূলকে শেষে যে বর্ণগুলো যুক্ত থাকবে সেই বর্ণগুলোর মধ্যে দেখা একটা বর্ণ আছে ল, খেলি, আর হস্যইকারও আসছে। তো এইভাবে হচ্ছে কি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা সেন্টেন্স বা বাংলা বাক্যকে আমরা কিভাবে চিনবো। এবার বাংলা বাক্য চেনা হয়ে গেছে, এবারে কি এটাকে ইংলিশে ট্রান্সলেট করব। এবার ইংলিশে ট্রান্সলেট যখন করব তখন কি স্ট্রাকচার চেঞ্জে দিয়ে যাব, মানে কি গঠন প্রণালী। তাহলে এখানে গঠন প্রণালী যদি যাওয়া যায় তাহলে কি কে এখানে আমি খেলি, তাহলে কি আই। স্ট্রাকচার চেঞ্জে 2 নম্বর নেমে গিয়েছিল খেলি, খেলা হচ্ছে ক্রিয়া, তাহলে আই প্লে। আই প্লে কি খেলি? ফুটবল খেলি। তাহলে ফুটবলটা কি দিয়ে প্রশ্ন করছি, অবজেক্ট পাচ্ছি আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। কোথায় খেলি? মাঠে খেলি। তাহলে কি হবে? ইন দা ফিল্ড। ইন দা ফিল্ড হতে পারে, আবার অন দা গ্রাউন্ডও হবে। তো এখানে আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল অবজেক্ট, ইন দা ফিল্ড আদার্স। এখানে প্লের সঙ্গে এখানে এস যুক্ত করব না। কেন করব না? বা এস যুক্ত হবে না। এস যদি যুক্ত করি তাহলে সেটা ভুল হয়ে যাবে। কেন? কারণ আইটা হচ্ছে ফার্স্ট পারসন, তাই হচ্ছে কি আমরা এর সঙ্গে এস যুক্ত করব না। যদি বলা হয় যে সে মাঠে ফুটবল খেলে, সে মাঠে ফুটবল খেলে, তাহলে সে মাঠে ফুটবল খেলে এখানে হচ্ছে কি সে ইংলিশ কি হি অর সি। প্রথমে সি লিখছি, হি সাবজেক্ট দেওয়া হলো, কি করে খেলে, এখন লে যুক্ত আছে বা ল আছে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলা রূপে আছে। তাহলে ভার্ব কোনটা? খেলা, তাহলে প্লে, হি প্লে। কি খেলে? ফুটবল, ফুটবল। কোথায় খেলে? মাঠে খেলে, তাহলে কি হবে? বা অন দ্য গ্রাউন্ড, অন দ্য গ্রাউন্ড। যদি গ্রাউন্ড কথা ইউজ করি আমরা, গ্রাউন্ড মানেও মাঠ, ফিল্ড মানেও মাঠ। গ্রাউন্ড কথা ইউজ করলে তাহলে আমরা প্রিপোজিশন অন নিয়ে আসবো, আর ফিল্ড কথা ইউজ করলে আমরা প্রিপোজিশন
ই নামবো। এটা কিন্তু এই সেন্টেন্সটা যে লেখা হলো এটা কিন্তু ঠিকঠাক লেখা হলো না। কেন লেখা হলো না? কারণ এটা সে ভুল হয়ে যেতে পারে, অবশ্যই ভুল হবে। কারণ কি প্লের সঙ্গে এস যুক্ত নেই, প্লের সঙ্গে এখানে এস যুক্ত হয়েছে। কেন হয়েছে? কারণ কি হি অথবা সি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তখনই মূল ভাবে হচ্ছে এস বা এস যুক্ত হবে, নাহলে অন্য কোনো ক্ষেত্রে হবে না। আবার এক্সাম্পল দিচ্ছি, আমার ঠাকুমা গীতা পড়ে। আমার ঠাকুমা গীতা পড়ে, তখন আমার ঠাকুমা সাবজেক্ট, কে গীতা পড়ে? আমার ঠাকুমা। তাহলে কি হবে? মাই গ্র্যান্ডমাদার, মাই গ্র্যান্ডমাদার কি সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসবে? ভার্ব বসবে। পড়া, পড়ে, পড়যুক্ত আছে, তাহলে কি হবে? পড়ায় আছে রিড, তাহলে কি রিড। রিডের সঙ্গে এস যুক্ত করব, কারণ কি গ্র্যান্ডমাদার বা মাই গ্র্যান্ডমাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হচ্ছে কি মূল ভার্বের শেষে এস যুক্ত হয়ে গেল। কি পড়ে? গীতা পড়ে, তাহলে কি হবে? দা গীতা, দা গীতা। গীতা হচ্ছে ধর্মগ্রন্থ, পৃথিবীর মধ্যে এক অথবা অদ্বিতীয়, তাই হচ্ছে এখানে গীতার আগে দিয়ে বসেছে। তো এরকম আর কয়েকটা এক্সাম্পল দিয়েছি, তোমরা বুঝতে পারবে। নেক্সট এক্সাম্পল যদি বলা হয় যে আমরা 4 নম্বর এক্সাম্পল দিচ্ছি, আমরা প্রত্যহ বিদ্যালয়ে যাই, তাহলে আমরা প্রত্যহ বিদ্যালয়ে যাই, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রত্যহ এক্সাম্পল কি দেওয়া হয়েছে? প্রত্যহ আছে, যেটা সংজ্ঞাতে কি ছিল? যে বর্তমান কালে কোনো কাজ হয় বা ঘটে এবং অভ্যাসগত, তাহলে প্রত্যহ বিদ্যালয়ে যাই, এটা অভ্যাসগত উদাহরণ। আমার ঠাকুমা প্রত্যহ গীতা পড়ে, আমার দাদু প্রত্যহ খবরের কাগজ পড়ে, আমার বাবা প্রত্যহ কলকাতায় যায় বা প্রতিদিন কলকাতায় যায়। তাহলে কি এটা কন্টিনিউয়াস ঘটতে শুরু করে, প্রতিদিন ঘটনা প্রতিদিন। আমি প্রত্যহ 6টার সময়, প্রতিদিন 6টার সময় ঘুম থেকে জেগে উঠি, তাহলে এই সমস্ত হচ্ছে কি অভ্যাসগত উদাহরণ। আর এইগুলো হচ্ছে কি তখন আমরা কি করব? অভ্যাসগত উদাহরণ হচ্ছে কি হবে? তাহলে কারা বিদ্যালয়ে যায়? আমরা, বা যাই কারা? আমরা, তাহলে হচ্ছে কি উই। এখানে ক্রিয়া কোনটা? যাওয়াটা ক্রিয়া। দেখো যাই, এখানে হর্ষই হচ্ছে কি কার যুক্ত আছে? ওই যে বাংলা গ্রুপ যে বলেছিলাম ওইখানে ছিল যে হর্ষিকা যুক্ত থাকবে। দেখো ক্রিয়াটা হচ্ছে কি যাওয়া, হর্ষিকা যুক্ত আছে, তাহলে হচ্ছে কি যাওয়া ইংলিশ গো, উই গো। কোথায় যাই? বিদ্যালয়ে যাই, তাহলে উই গো টু স্কুল। প্রত্যয় ইংলিশ হচ্ছে কি ডেইলি, তাহলে হচ্ছে কি ডেইলি। তাহলে আমরা প্রত্যহ বিদ্যালয়ে যাই, উই গো টু স্কুল ডেইলি। যে সে প্রত্যহ বিদ্যালয়ে যায়, বা সে দিয়ে দিয়েছি ঠিক রাম প্রত্যহ বিদ্যালয়ে যায়, আমি প্রমাণ নাম দিয়েছি রাম প্রত্যহ বিদ্যালয়ে যায়, তাহলে কে যায়? রাম যায়। প্রতিদিনের ঘটনা, এটা অভ্যাসগত, তাই হচ্ছে কি এটা ইনডিফিনিট টেন্স। এখানে কি সাবজেক্ট কোনটা? রাম, সাবজেক্ট লেখা হলো। তবে সাবজেক্ট লেখা হলো, এরপরে হচ্ছে কি
সাবজেক্টের ভাগ বসাবো, গঠন অনুযায়ী লিখি রাম গো। তারপর কি হলো টু স্কুল, টু স্কুল। প্রত্যয় হচ্ছে কি ডেলি। তাহলে এখানে কিন্তু এই যে বাক্যটাকে সে রাম প্রত্যয় বিদ্যালয়ে যায়, এই বাংলা বাক্যটাকে ইংরেজি করলাম রাম গো টু স্কুল ডেলি। এটা কিন্তু যে লেখা হলো অ্যাফ্লুয়েন্ট লেখা হলো না। কেন লেখা হলো না? কারণ কি গোর সঙ্গে ইএস যুক্ত করতে হবে, গোস হবে। এখানে ইএস যুক্ত করলে কেন বললাম? কারণ জি ও ওটা হচ্ছে কি ভাওয়েল, ভাওয়েল থাকলে পরে আমরা এই ইএস নিয়ে আসবো। এখানে রাম গোস টু স্কুল ডেইলি, এটাই হচ্ছে কি ঠিকঠাক সেন্টেন্স বানানো হলো এই বাংলা বাক্য থেকে। তো সবসময় মনে রাখলো একটা বাংলা বাক্যকে ইংলিশে যখন নিয়ে আসবো কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে, তখন কি সাবজেক্ট দিকে লক্ষ্য করতে হবে। লক্ষ্য করলে পরে বুঝতে পারবো যে মূল ভাবের শেষে এস বা এস যুক্ত হবে কি হবে না। আর তার আগে হচ্ছে কি তোমাদের পার্সন কি দেখলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো সেইখানেও পার্সন কি কি বুঝেছি, এবং কি সেখানে হচ্ছে কর্তা থার্ড পার্সন নাম হতে হবে, মূল ভার্ব এস যুক্ত হবে। তো রামটা থার্ড পার্সন ছিল না, তবে এবার মূল ভার্ব এস যুক্ত হয়েছে। আবার একটা এক্সাম্পল দিচ্ছি। যদি বলা হয় যে কি রাম ও আকাশ বিদ্যালয়ে যায়, বিদ্যালয়ে যায়। রাম ও আকাশ বিদ্যালয়ে যায়, তাহলে কারা যায়? রাম ও আকাশ যায়। যদি প্রত্যয় হয়ে যায় তখন হচ্ছে কি, তাহলে আমি এখানে যায় প্রত্যয়, প্রত্যয়। যদি বলে তখন কি বলবো? সাবজেক্ট কোনটা? রাম ও আকাশ। তাহলে কি রাম এন্ড আকাশ। রাম বাক্যের প্রথমত বড় ধরনের, কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে আমরা যেখানে হচ্ছে কি নাম ইউজ করব সে বাক্যের বা সেন্টেন্সের শুরুতে হতে পারে, মিডল হতে পারে, এবং কি শেষে হতে পারে। যেখানে বসাবো প্রপার নাউন কিন্তু বড় হতে দিতেই হবে ফার্স্ট অক্ষরটি। তারপর কি বলবো? গো টু স্কুল, স্কুল ডেইলি। রাম এন্ড আকাশ গো টু স্কুল ডেইলি। এখানে রাম এন্ড আকাশ, রাম থার্ড পারসন, আকাশ থার্ড পারসন, কিন্তু দুটো থার্ড পারসন যুক্ত হয়েছে হয়ে গেল প্লুরাল নাম্বার। তাই হচ্ছে কি গো শেষে হচ্ছে কি ইএস যুক্ত করা হলো না। তাহলে কি সবসময় মনে রাখবো গো মূল ভার্ব শেষে কখন ইএস যুক্ত হবে? যখন কি কর্তা বা সামনে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে বর্তমানে হয় বা ঘটের উদাহরণ আমি তোমাদেরকে বোঝালাম। এবার হচ্ছে কি অভ্যাসগত উদাহরণ বললাম। এবার কি চিরন্তন সত্য দিয়ে আমি কয়েকটা এক্সাম্পল বলে দেবো, আশা করি বুঝতে পারবে। নাম্বার 7 দেখা গেল একটা এক্সাম্পল দিলাম যে সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে হচ্ছে কি ওঠে, ওঠ এ কার আছে, এটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য হলে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সূর্য তাহলে কি দা সান হবে, দা সান, সান আগে দিয়ে দিয়ে বসবে দা সান সাবজেক্ট। ওঠে, ওঠা ইংলিশ কি রাইজ, আর আই এ সি, রাইজ। কোন দিকে ওঠে? পূর্ব দিকে। তাহলে কি হবে ইন, দিক, দিকের আগে হচ্ছে কি ইন বসবে, তারপর হচ্ছে কি দি, আর্টিকেল বসবে,
তারপরে ইস্ট, ইন দ্য ইস্ট। এটা যে লিখলাম এটা ঠিকঠাক লেখা হলো না, কেন হলো না? কারণ কি দ্য সান রাইজেস এস যুক্ত করতে হবে। কেন করতে হবে? কারণ দ্য সানটা থার্ড পারসন নাম্বার। তাহলে এটা কিন্তু চিরন্তন সত্যের উদাহরণ, এবং কি দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে হচ্ছে কি মূল ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। এখানে ই আছে বলে এখানে আমরা ই আছে বলে আর সেকেন্ড টাইম ই আনলাম না, এস লিখলাম। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। সূর্য পূর্ব দিকে ওঠে। যদি বলা হয় সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে কি অস্ত জেগেছে। 29 তো অযুক্ত আছে বাংলা বাক্য থেকে, চিরন্তন সত্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সূর্য দ্য সান সাবজেক্ট লেখা হলো, অবজেক্ট কি সেটস, এসিটি সেট, কোন দিকে অস্ত যায়? পশ্চিম দিকে, তাহলে কি ইন দ্য ওয়েস্ট। এটা কিন্তু ঠিকঠাক বাক্য লেখা, সেন্টেন্স বানানো হয় না। কারণ কি দ্য সান যে থার্ড পারসন নাম্বার, তাই কি মূল ভার্বে এস যুক্ত, সেটস ইন দ্য ওয়েস্ট। আরেকটা এক্সাম্পল দিচ্ছি চিরন্তন সত্যের, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, চিরন্তন সত্য। তো তাহলে চিরন্তন সত্য, তাহলে এখানে কি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ঘোরে রযুক্ত আছে। তাহলে কি বাংলা বাক্যকে যখন ইংলিশে ট্রান্সলেট করবো ইনডিফিনিটেন্সের ক্ষেত্রে সবসময় মূল ভার্বের সাথে কি যুক্ত দেখতে হবে। তখন হচ্ছে কি আমরা সেম বাংলা বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। এবং কি ইংলিশে ট্রান্সলেট করতে হলে স্টার্টার টেন্স দিয়ে লক্ষ্য করবো, প্রত্যেকটা টেন্সে স্টার্টার টেন্স দিয়ে লক্ষ্য করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট মানে কে ঘোরে? পৃথিবী, তাহলে হচ্ছে কি দ্য আর্থ। ঘোরা ইংলিশ কি মুভ, দেখি MOVE, মুভের সঙ্গে এস যুক্ত করবো। কারণ কেন করবো? কারণ কি দ্য আর্থ হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মুভস রাউন্ড, ROUND, রাউন্ড দ্য সান। তাহলে কি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো আশা করি আমি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন, মানে সংজ্ঞা, বাংলা রূপ বা চিনিবার উপায়, স্ট্রাকচার অফ দ্য টেন্স, এগুলো তোমাদের হচ্ছে কি বোঝাতে পারলাম। এবং সংজ্ঞাতে যে বর্তমানকালে হয় বা ঘটের উদাহরণ, অভ্যাসগত এর উদাহরণ এবং চিরন্তন সত্য এই উদাহরণ থেকে এক এক আমি তোমাদের দিলাম। আশা করি তোমরা ভিডিওটি সম্বন্ধে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।